আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে কিশোর বাতায়নের লাইভ জিজ্ঞাসায় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষা যারা আছো তোমাদের বিজ্ঞান বইয়ের আজকে তৃতীয় অধ্যায়ের রক্ত সঞ্চালন নিয়ে আজকে লাইভ জিজ্ঞাসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে থেকে টপিকটা জানো। তোমরা যে যেখানে আছো তোমরা লাইভটিতে জয়েন করো এবং এটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমাদের অন্য বন্ধুরা সবাই দেখতে পায়। তো তোমরা কে কোথা থেকে জয়েন করছো সেটা তোমরা তোমাদের কমেন্টসে লিখো। কে কোন স্কুল থেকে জয়েন করছো, কোন জেলা থেকে জয়েন করছো সেটা তোমরা কমেন্টসে লিখে দাও। তোমরা নিশ্চয় শেয়ার করে দিয়েছো এবং জয়েন করেছো। আমি আবারও বলছি, নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শিক্ষায় যারা আছো তাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের আজকে টপিকস হচ্ছে লাইভ জিজ্ঞাসার টপিকস হচ্ছে রক্ত সঞ্চালন। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জয়েন করেছো। তাহলে আজকে আমি আমার ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সিদ্ধ নাবিলা সিদ্দিকা, সহকারী শিক্ষক, কদম মোবারক এমআই উচ্চ বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। আমি চট্টগ্রাম থেকে এই লাইভে তোমাদের সাথে যুক্ত হয়েছি বিজ্ঞান ক্লাস নিয়ে। তোমাদের যত জিজ্ঞাসা আছে রক্ত সঞ্চালন, আজকের জিজ্ঞাসার বিষয়টি হচ্ছে রক্ত সঞ্চালন। তোমরা আগে থেকেই জানো তোমরা এই বিষয়টি এবং নিশ্চয়ই কিছুটা পড়েছো, এবং তোমাদের যত প্রশ্ন আছে তোমরা কমেন্টসে লিখে দিবে, কেমন? তো আজকে তাহলে আমরা শুরু করি, কেমন? দেখো এখানে কতগুলো ছবি দেখাচ্ছি, ছবিগুলো লক্ষ্য করো। এখানে কি আছে? এটা হচ্ছে আমাদের দেহের ছবিগুলো দেখে তোমরা অবশ্যই বলতে পারবে এটি কি। এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে কি রক্ত সঞ্চালিত হয় এই অঙ্গের মাধ্যমে। এটাকে চিহ্নিত করা হয়েছে। এই চিহ্নিত অঙ্গটির নাম কি সেটাও তোমরা বলতে পারবে। এটা আরেকটি চিত্র, সেটি লক্ষ্য করো। এখানে কি আছে? আমাদের শরীরের ভিতরে এটা কি দুটো ফুসফুস, আর তার মাঝখানে কি আছে? হৃৎপিণ্ড। আর এই হৃৎপিণ্ডের মাধ্যমে কি হয়, তোমরা এই চিত্র দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটি হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে কি হয়? আমাদের দেহে রক্ত সঞ্চালিত হয়। তো আজকে আমরা আমাদের যে মানব দেহে রক্ত সঞ্চালন নিয়ে আমরা পড়ব এবং জানবো। আজকে পাঠ শেষে তোমরা কি কি জিনিস জানতে পারবে সেটা হচ্ছে হৃৎপিণ্ড কি তা ব্যাখ্যা করতে পারবে, হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করতে পারবে, মানব দেহে কার্ডিয়াক চক্র ব্যাখ্যা করতে পারবে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে, হার্টবিট বা পালস রেট গণনা করতে পারবে, গণনার যে পদ্ধতিটা আছে সেটি করতে পারবে, কেমন? এখন রক্ত সঞ্চালনটা কি? আমাদের শরীরে কি হয়? রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। ঠিক কিসের মাধ্যমে? মেরুদণ্ডের প্রাণীতে রক্ত সঞ্চালন হয়। এই রক্ত সঞ্চালনটা মেরুদণ্ডে কিসের মাধ্যমে হয়? রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে। আমাদের তন্ত্রটা কি জিনিস? কতগুলো অঙ্গ নিয়ে একটি তন্ত্র গঠিত হয়, তাই তো? এই এক একটা তন্ত্র এক একটা কাজের জন্য ব্যবহৃত হয়। আর রক্ত সঞ্চালনের জন্য যে তন্ত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এটি কি নিয়ে গঠিত? এটি হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কোষিক জালিকা নিয়ে গঠিত হয়। তো আমরা এখন দেখি এটা একটু কি জিনিস দেখতে পাচ্ছি, একটা পাম্প মেশিন। আমাদের হৃৎপিণ্ডটা কি হয়? এটা হচ্ছে হৃৎপিণ্ড। পাম্প মেশিনটা যখন চলে তখন কি অনবরত চলতে থাকে না? এই হৃৎপিণ্ডের এই যে পাম্প হচ্ছে, এটিকে পাম্প যন্ত্রের সাথে তুলনা করা হচ্ছে। আর কি দেখো, এটি সমস্ত শরীরে কি করে? রক্ত সংবহন করে থাকে। হৃৎপিণ্ড কি হয় জানো? হৃৎপিণ্ডটা দেখতে কেমন? একটু দেখতে ত্রিকোণাকার আর কলার মোচার মতো। কলার মোচা দেখেছো না? কলার মোচার মতো। তো হৃৎপিণ্ড সব সময় কি সংকুচিত আর প্রসারিত হয়ে সারা দেহে কি করে? রক্ত সংবহনটা করে থাকে। হৃৎপিণ্ড যদি সংকুচিত আর প্রসারিত না হতো তাহলে আমাদের শরীরে রক্ত সঞ্চালনটা হতো না।
ঠিক আছে। এখন দেখো এটা হৃৎপিণ্ড আর এটা হচ্ছে ফুসফুস। এই হৃৎপিণ্ড আর ফুসফুসের মানে হৃৎপিণ্ডটা কোথায় অবস্থিত? আমাদের বক্ষ গহ্বর আছে, উদর গহ্বর আছে। এই বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের কোথায়? এটা হচ্ছে ফুসফুস। এটা হচ্ছে দুটি ফুসফুস, দুই ফুসফুসের মাঝখানে মধ্যচ্ছদার উপরে, মধ্যচ্ছদা আছে, মধ্যচ্ছদার উপরে এই হৃৎপিণ্ডটি অবস্থিত। আচ্ছা, এখন দেখো হৃৎপিণ্ডটা আমরা কার সাথে তুলনা করেছি দেখতে। দেখো এটা কলার মোচা, অনেকে দেখেছো। এটা দেখতে দেখো পুরোটা হৃৎপিণ্ডের মতো না? তাই হৃৎপিণ্ড দেখতে কিসের মতো? কলার মোচার মতো। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটাকে দেখো এর মধ্যে একটা পাতলা একটা পর্দা আছে, তাই না? আর এই দেখো এটা হচ্ছে হৃৎপিণ্ড আর এই পর্দাটার নাম হচ্ছে কি? পেরিকার্ডিয়াম। এই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম পর্দাটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। দ্বিস্তর বিশিষ্ট, তাহলে হৃৎপিণ্ড কি? পেরিকার্ডিয়াম বিশিষ্ট। পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কেমন? তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে হৃৎপিণ্ড কি দিয়ে বেষ্টিত? হৃৎপিণ্ড একটি পাতলা পর্দা দ্বারা বেষ্টিত, সেটি হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা। এটি কয় স্তর বিশিষ্ট? এটি 2 স্তর বিশিষ্ট। কেমন? এটা একটু দেখো হৃৎপিণ্ডর এই যে পেরিকার্ডিয়াম পর্দা, এই পর্দাটা লক্ষ্য করো তোমরা একটু ভালো করে। এই পর্দা দুটার মাঝখানে কি থাকে? দুটি পর্দার মাঝখানে কি থাকে? ফ্লুইড থাকে। ফ্লুইড মানে তরল জাতীয় পদার্থ থাকে। সেটির জন্য কি হয়? হৃৎপিণ্ড সংকোচনে সাহায্য করে। এই পেরিকার্ডিয়াম পর্দা হৃৎপিণ্ডকে কি করে? সংকোচন প্রসারণে সাহায্য করে। এখন আমরা দেখি, একটু মনোযোগ দিয়ে দেখি। এটা একটি হৃৎপিণ্ড ছবি। এই হৃৎপিণ্ডের গঠনটা আমরা এখন পড়বো। হৃৎপিণ্ডটা কেমন দেখতে। দেখো এটি একটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে যদি আমরা দেখো প্রতিটা ভিতরে, এর ভিতরের অঙ্গগুলো কি কি জিনিস আছে? 3টি স্তর আছে হৃৎপিণ্ডের। কয়টি স্তর? 3টি স্তর। আমি এর আগে বলেছি হচ্ছে পুরো হৃৎপিণ্ডটা থাকে একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, সেটির নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কিন্তু এই হৃৎপিণ্ডটা হচ্ছে আবার 3টি স্তরে। কি কি? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে। এখন দেখো এই হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠ আছে। আমরা জানি হৃৎপিণ্ডের মধ্যে কয়টি প্রকোষ্ঠ? 4টি প্রকোষ্ঠ। এই 4টি প্রকোষ্ঠ কি কি তোমরা একটু লক্ষ্য করো। এটা হচ্ছে ডান অলিন্দ আর এটা হচ্ছে বাম অলিন্দ। প্রকোষ্ঠ 4টি, মানে একটা ঘরের মতো কক্ষ। হ্যাঁ, এই দেখো এটা একটি ঘরের মতো। এটা উপরে তোমরা মনে রাখবে, মনে রাখা খুবই সহজ। সেটি হচ্ছে উপরে দুটি হচ্ছে কি? অলিন্দ। ঠিক আছে, উপরে দুটি ছোট ছোট, এগুলো হচ্ছে ছোট ছোট। একটা ডান সাইডে যেটা ডান অলিন্দ, বাম সাইডে যেটা সেটা বাম অলিন্দ। আর নিচে দুটি প্রকোষ্ঠ থাকে, সেগুলোকে বলা হচ্ছে নিলয়। ডান সাইডেরটাকে কি বলবে? ডান নিলয়। আর বাম পাশেরটাকে কি বলবে? বাম নিলয়। এখন দেখো এই যে ডান নিলয় থেকে দুইটি মহাশিরা। মহাশিরা কাকে বলে? কতগুলো শিরা যখন একত্র হয় একটি বড় আকারে একটা শিরা হয়, সেটাকে বলা হচ্ছে মহাশিরা। এই ডান অলিন্দ থেকে দুইটি মহাশিরা বের হয়। সেটি উপরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আর নিচে যেটা সেটাকে বলা হয় কি? নিম্ন মহাশিরা। একেবারে সোজা, তাই না? এবার দেখো এই যে মহাধমনী, কতগুলো ধমনী, যখন মহাধমনীটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আমরা ধমনী কি? ধমনী ছাড়াও এক ধরনের ধমনী, ব্যতিক্রম ধর্মী ধমনী আছে, সেটি হচ্ছে ফুসফুসীয় ধমনী। আবার একটি আছে ব্যতিক্রম ধর্মী, সেটা হচ্ছে কি? ফুসফুসীয় শিরা। এখন আমরা দেখি এই যে তাহলে আমরা বলতে পারবো যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আচ্ছা, এখন দেখো এই যে হৃৎপিণ্ডটা কি হচ্ছে, দেখো সবাই লক্ষ্য করো, এটি হচ্ছে সংকুচিত প্রসারিত হচ্ছে। এখন এখানে তোমরা লক্ষ্য করো এই চিত্রটিতে আমরা এই উপরে দেখেছি কি? অলিন্দগুলো। হ্যাঁ, আর নিচে হচ্ছে নিলয়গুলো। এখানে দেখো সংকুচিত প্রসারিত হচ্ছে যে অলিন্দগুলোর ভিতরকার। অলিন্দ দুটি। অলিন্দ কয়টি? 2টি। দুটির ভিতরকার প্রাচীর কেমন? অলিন্দ হচ্ছে কোথায়? উপরে। এর প্রাচীরগুলো কিন্তু পাতলা। আর নিলয় দুটির প্রাচীর হচ্ছে পুরু এবং কি? পেশিবহুল। দেখো এই প্রাচীর মানে পর্দা যেটা দিয়ে গঠিত হয় সেটি হচ্ছে কি? পুরু এবং পেশিবহুল। এখন দেখো
এরপর আমরা দেখি যে এই যে দেখো ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে। এই যে আমি একটু আগে বলেছি না তোমাদের, ডান অলিন্দের সাথে কি থাকবে, একটি ঊর্ধ্ব মহাশিরা আর একটি হচ্ছে নিম্ন মহাশিরা যুক্ত থাকে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরার অবস্থান কোথায়, তোমরা অবশ্যই বলতে পারবে সেটি কোথায়, ডান অলিন্দ। এরপর দেখো বাম অলিন্দ, তোমরা লক্ষ্য করো বাম অলিন্দ কোনটা, এই ডান অলিন্দ বাম অলিন্দ। বাম অলিন্দের সঙ্গে কয়টা থাকবে, চারটা কি থাকবে, পালমোনারি শিরা যুক্ত থাকবে। ঠিক আছে, বাম অলিন্দের সাথে। এখানে আমরা কি দেখেছি, এটি হচ্ছে খেয়াল করো, এটি হচ্ছে ফুসফুসীয় ধমনী আর এটি হচ্ছে মহাধমনী। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, লক্ষ্য করো ডান নিলয় কোনটা, ডান নিলয় থেকে কি হবে, এই দেখো ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীটা কি হয়, উৎপত্তি হয়েছে। আবার খেয়াল করো তোমরা, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীটা উৎপত্তি হয়েছে। আর মহাধমনী বাম নিলয় এটা না, এই দেখো বাম নিলয় থেকে কিসের উৎপত্তি হয়েছে, মহাধমনী। এই যে ভিতর দিয়ে গিয়ে এটা হচ্ছে মহাধমনীর উৎপত্তি হয়েছে। কেমন? তাহলে আমাদেরকে প্রশ্ন করা হলে, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর উৎপত্তি কোথায়, তোমরা অবশ্যই সবাই পারবে। এখন দেখো ধমনীটা কি জিনিস, আমরা এখন ধমনী বলেছি। ধমনী দেখো, ধমনী হচ্ছে ধমনীতে কি তিনটি কি থাকবে, তিন স্তর বিশিষ্ট, এবং এখানে কি থাকে, এই চিত্রটিতে খেয়াল করো দুইটি, এটা হচ্ছে ধমনী আর এটা শিরা। ধমনী শিরাতে একই রকম তিনটি স্তর থাকবে, কিন্তু শিরার ক্ষেত্রে কি হয়, একটা দেখো কপাটিকা থাকে। কপাটিকা মানে একটা পর্দা, হ্যাঁ, এটা এক মুখে প্রবাহিত হয়। ঠিক আছে, এরপর তোমরা দেখো এটা হচ্ছে একটা ধমনী ছবি, আর এটা হচ্ছে শাখা ধমনী বা অ্যাটেরিয়র। যেটা হচ্ছে কি শাখা ধমনী কোথা থেকে হয়, আমরা দেখি ধমনীর কি আছে, স্পন্দন আছে, ধমনীর স্পন্দন আছে। ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয় এবং এদের শাখা ধমনী বা অ্যাটেরিয়র বলা হয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ধমনী স্পন্দন কি আছে, তোমরা কি বলবে, হ্যাঁ ধমনীর স্পন্দন আছে। তাহলে শাখা ধমনী বা অ্যাটেরিয়র কাকে বলে, তাহলে ধমনী শরীরের বিভিন্ন অংশে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, শাখা প্রশাখায় বিভক্ত, এই এগুলোকে কি বলা হবে, শাখা ধমনী বা অ্যাটেরিয়র। এখন দেখো আমরা এখানে একটু ভালো করে বুঝে নিই। দেখো এখানে হচ্ছে ধমনী ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে অবশেষে সূক্ষ্ম কৈশিক জালিকা। ধমনী কোথায়, ধমনী হচ্ছে অ্যাটেরিয়ল, হ্যাঁ এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যাটেরিয়ল, এটা হচ্ছে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কোথায় এসে মিলিত হয়েছে, এই কৈশিক জালিকায় মিলিত হয়। এরপর তোমরা লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, একটি ফুসফুস ও ফুসফুসের ধমনীগুলো দেওয়া হয়েছে। ফুসফুসের ধমনীর মাধ্যমে কি হয়, হৃৎপিণ্ড কি করে, লক্ষ্য করো ধমনী কি কাজ করে, ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে কি হয়, অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। তাহলে আমরা কি জেনেছি, ধমনীর মাধ্যমে কি হয়, হৃৎপিণ্ড থেকে আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট, সেটা থেকে সারা দেহে কি হয়ে যাবে, রক্ত কি হবে, কোন ধরনের রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। তবে কি একটি ব্যতিক্রম আছে, আমরা ফুসফুসীয় ধমনী দেখেছি না, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী বলা হয়। সেটি কিন্তু ধমনী সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই যে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি, এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে আমরা এই প্রশ্নটাও পারবো। এরপর হচ্ছে শিরা দেখি, শিরা সাধারণত কি হয়, ধমনী যা করে তার উল্টোটা। তাহলে তোমরা নিশ্চয়ই পারবে, ধমনী কি করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু শিরা কি করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর ধমনী, আবার বলছি, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ধমনী ফুসফুস থেকে সারা দেহে রক্ত পরিবহন করে, আর শিরাটা কি করে, দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তবে পালমোনারি শিরাটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক পালমোনারি আমরা ধমনী পড়েছি, তেমনি পালমোনারি শিরা। তাহলে শিরা সাধারণত কি করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত
পরিবহন করে, তাই তো? কিন্তু পালমোনারি শিরাটা কি করে? ব্যতিক্রম, তার মানে তার উল্টাটা কাজ করবে, ঠিক আছে? সেটি কি করবে? এটি কি করবে? এটি যদি কার্বন ডাইঅক্সাইড করে তাহলে তার উল্টোটা এটি কি করে? এটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এখন এখন দেখো আমরা একটা শিরা ও ধমনী প্রস্তুচ্ছেদ দেখি কেমন। এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের বাহিকা দিয়ে শিরা ও ধমনী দেওয়া আছে। শিরা কি হয়? সাধারণত কি করে? ফুসফুস এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে কি করে? নিয়ে আসে, কেমন। আর শিরার প্রাচীরটা কি হয়? ধমনীর মতো 3 স্তর বিশিষ্ট। শিরার প্রাচীর ধমনীর মতোই 3 স্তর বিশিষ্ট। আর শিরাতে কি থাকবে? কপাটিকা থাকে, কেমন। আর দেখো সূক্ষ্ম শিরা বা উপশিরা, হ্যাঁ, সূক্ষ্ম শিরা বা উপশিরা বা মহাশিরা কিভাবে গঠিত হয় আমরা দেখি। ধমনীর প্রান্তে, লক্ষ্য করো, এই যে ধমনীর প্রান্তে, ধমনীগুলোর প্রান্তে কি হয়? এই জালিকাগুলো একত্র হয়ে প্রথমে কি হয়? সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে, সেগুলো কি হয়? একত্রিত হয়, শিরায় পরিণত হয়। এরপর কতগুলো শিরা নিয়ে কি হয়? মহাশিরা গঠিত হয়। এখন আসি আমরা কৈশিক জালিকা, ঠিক আছে? কৈশিক জালিকাটা তোমরা দেখো, কৈশিক জালিকাটা হচ্ছে শিরা ও ধমনী সংযোগস্থলকে কি বলা হচ্ছে? কৈশিক জালিকা। হ্যাঁ, এটি সারা দেহে কি হয়? রক্ত পরিবাহিত করে এবং সমন্বয় করে থাকে। এই দেখো মানব দেহে যে সমস্ত শরীরে কিন্তু কৈশিক জালিকাগুলো রক্ত পরিবহনে এবং খাদ্য সরবরাহে কাজ করে থাকে। এখন দেখি আমরা যে আমরা এক নজরে আমাদের পুরো শরীরে যে মানব দেহে যে রক্ত সংবহন তন্ত্রটা দেখো, এই যে এখানে আছে কি ধমনী, এই মাঝখানে যে জালটা জালকের মতো সেটিকে বলা হচ্ছে কি? কৈশিক জালিকা। আর ধমনী ও শিরা এগুলো পুরো সমস্ত শরীরে কি করে? কাজ করে থাকে। তো এতক্ষণ আমরা যতটুকু পড়িয়েছি তার থেকে তোমাদেরকে ছোট্ট একটা কুইজ দিচ্ছি, খুবই সহজ, যা তোমরা প্রত্যেকটি প্রশ্ন পারবে আশা করি। তোমরা কমেন্টসে লিখে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করো, হৃৎপিণ্ড বেষ্টনকারী পর্দার নাম কি? অবশ্যই তোমরা পারবে। দ্বিতীয়টি হচ্ছে, ধমনী ও শিরা সংযোগস্থলকে কি বলে? লিখো, তোমরা কমেন্টসে লিখো। এরপর হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে কে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একটু আগে বলেছিলাম। এরপর হচ্ছে, মহাধমনীর উৎপত্তি স্থল কোনটি? মহাধমনীর উৎপত্তি স্থল। তারপর হচ্ছে, ধমনী শাখা প্রশাখা বিভক্ত হয় কি গঠন করে? ধমনী আবার শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গিয়ে কি গঠন করে? তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা দেখে নাও, দেখে আমাকে একটু কমেন্টসে জানাও, আমিও দেখি তোমরা কি কি পারছো। তোমরা প্রত্যেকটির উত্তর দাও। আমি যতটুকু পড়েছি আশা করছি তোমরা পারবে। দিচ্ছ তো তোমরা? তাহলে তোমরা যারা লিখেছো তোমরা একটু উত্তরটা মিলিয়ে নাও। তোমাদের উত্তরগুলো যাদের হয়েছে তোমরা খুব খুশি হবে। আমি আশা করব তোমরা যারা দেখছো তারা ভালো করে মনোযোগ দিয়ে দেখছো, তোমরা অবশ্যই এগুলো পারবে। 5টি উত্তরই তোমরা পারবে, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট যাই, হৃৎপিণ্ডের কাজ, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি মানব দেহে। এটি হচ্ছে মানব দেহে রক্ত সংবহন তন্ত্র। আর কি হচ্ছে? হৃৎপিণ্ড কি হয়? সংকুচিত প্রসারিত হয়। হ্যাঁ, সংকুচিত প্রসারিত হয় কি হয়? আমরা জানি কি হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রটা সাধারণত কি হৃৎপিণ্ড, ধমনী, শিরা এগুলো নিয়ে গঠিত হয়। এটা সবসময় কি হয়? সংকুচিত প্রসারিত হয়। কিসের মতো কাজ করে? পাম্প যন্ত্রের মতো কি হয়? সারাক্ষণ হৃৎপিণ্ড যদি সংকুচিত প্রসারিত না হতো তাহলে আমরা কিন্তু আমাদের শরীরে অচল হয়ে যেত। সরবরাহ হচ্ছে সারা শরীরে। দেখো এখানে আরেকটি ছবি দেখাচ্ছি। এটি কিসের ছবি? এটি হৃৎপিণ্ড। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই হৃৎপিণ্ড কি করছে? এটা কিন্তু যখন আমরা জীবিত অবস্থায় থাকি তখন কিন্তু হৃৎপিণ্ডটা আমাদের শরীরে সারাক্ষণ এভাবে পাম্পের মতো চলতে থাকে, কিন্তু মৃত ব্যক্তির ক্ষেত্রে সেটা থাকবে না। তো হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড এটাকে কি বল? এটাই হচ্ছে, দেখো এটা এই হৃৎপিণ্ডের এভাবে এখানে দেখো আমাদের পুরো সমস্ত শরীরে হৃৎপিণ্ডের কাজ করছে, কাজ করে সমস্ত শরীরে কি করছে? রক্ত সরবরাহ করছে। আরেকটি ছবি দেখো তোমরা, এই যে সারা দেহে রক্ত
যে সরবরাহ করছে সেটি যে একবার কি হচ্ছে, হৃৎপিণ্ডটা একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। দেখো হৃৎপিণ্ডটা কি করছে, দেখো এভাবে, দেখো একদম একবারে পাম্পের মতো একবার সংকুচিত হয়ে যাচ্ছে, আবার প্রসারিত হয়ে যাচ্ছে। এই সংকুচিত হলে সেটাকে বলা হচ্ছে সিস্টোল। সিস্টোল, তাহলে তোমাদের সায়েন্টিফিক টার্মটা তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। ঠিক আছে, হৃৎপিণ্ড, আবার বলছি, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সংকোচন দন্তস্বদি, হ্যাঁ, মনে রাখতে সুবিধা, সেটি হচ্ছে সিস্টোল, আর প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। তো এখানে দেখো হার্টবিট, হ্যাঁ, হার্টবিট, এটাতে আমাদের শরীরে কি রক্ত কি হচ্ছে, যে এভাবে পাম্পের মতো সব সময় একবার সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে, একবার সংকুচিত হচ্ছে আবার প্রসারিত হচ্ছে। সেটা যে সেটা কেন হয়েছে, আছে হৃৎপিণ্ডটা কি হয় মায়োজেনিক, আমাদের শরীরের হৃৎপিণ্ডটাকে কি বলা হচ্ছে মায়োজেনিক। মায়োজেনিক মানে কি, এটি কোনো ইচ্ছা না, যেমন আমাদের ইচ্ছা হলে আমরা হাতটা নাড়াতে পারছি, কিন্তু হৃৎপিণ্ড কোনো ইচ্ছা ছাড়াই নিজে থেকেই সে কি করবে, কাজ করবে। সেজন্য হৃৎপিণ্ডকে কি, মানুষের হৃৎপিণ্ডটাকে কি বলা হয় মায়োজেনিক। আর হৃদস্পন্দন বা হার্টবিট, সেটা হচ্ছে হৃদস্পন্দন বা দেখো হৃৎপিণ্ড একটি সক্রিয় পাম্পের মতো কাজ করে। ঠিক আছে, সক্রিয় পাম্পের মতো, এর ভিতরে কি হয় সারাক্ষণ ছন্দে ছন্দে তালে তালে, হৃৎপিণ্ড কিন্তু স্বাভাবিক মানুষের, সুস্থ মানুষের ছন্দে ছন্দে তালে তালে কি হবে, এটি কি হবে, স্পন্দিত হবে। হ্যাঁ, এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। আমরা যে হার্টবিট বলি, যে হার্টবিট বেড়ে গেছে, হ্যাঁ বলি না, অনেক সময় অনেক কারণে হার্টবিট বেড়ে যায়, ঠিক আছে, আবার অনেক সময় কমে যায়। তো সেই যে স্পন্দন হয়, এই যে হার্টবিট কি হয়, স্পন্দন ছন্দের তালে তালে স্পন্দিত হয়ে কি হয়, রক্তটা সংকুচিত প্রসারিত হয়, সারা দেহে কি হয়, আমাদের শরীরে কি হয়, রক্তটা সঞ্চালিত হয়। ঠিক আছে, এই যে সঞ্চালিত হয় এটা একটা চক্রের মাধ্যমে হয়ে থাকে। সেই চক্রটার নাম হচ্ছে কি জানো, কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক হসপিটালে, ঢাকায় আছে না কার্ডিয়াক হসপিটাল, মানে হার্ট হৃদযন্ত্রের যত চিকিৎসা করা হয় সেটা কার্ডিয়াক হসপিটালে রেফার করা হয়, যে কার্ডিয়াক হসপিটাল। মনে করবা সবগুলো হার্টের সমস্যা বা হৃদস্পন্দনের সমস্যা বা হার্ট, যেমন হার্টবিট কোনো কারণে সমস্যা হলে সেটিকে বলা হচ্ছে কি কার্ডিয়াক। এই দেখো এখানে হৃদস্পন্দন, আমাদের হৃদস্পন্দন হয় কার্ডিয়াক চক্র। এই পুরোটাও একটা চক্র। এটা কিভাবে হয় আমরা একটু দেখি। এই কার্ডিয়াক চক্রটা 4টি ধাপে হয়। কয়টি ধাপে? 4টি ধাপে। কি কি? আমরা অলিন্দ নিলয় পড়েছি না, অলিন্দ নিলয়, ডান অলিন্দ বাম অলিন্দ, আর সিস্টোল ডায়াস্টোল মনে আছে? অলিন্দগুলো উপরে থাকে, ডান বাম, আর নিলয়গুলো নিচে, অবশ্যই তোমাদের মনে আছে। আর সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল মানে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ। এভাবে করে এই কার্ডিয়াক চক্রটাকে 4টি ধাপে, হ্যাঁ, বলা হচ্ছে অলিন্দের ডায়াস্টোল। তাহলে তোমরা বুঝে নাও যে খুবই সহজ, এটা হচ্ছে অলিন্দের ডায়াস্টোল মানে হচ্ছে অলিন্দের কি হবে, প্রসারণ। ডায়াস্টোল মানে প্রসারণ। আর অলিন্দের সিস্টোল মানে অলিন্দের সিস্টোল মানে সংকোচন। আর নিলয়ের সিস্টোল, নিলয় নিচের দিকে, নিলয়ের কি হয়, সিস্টোল মানে নিলয়ের সংকোচন। আর নিলয়ের ডায়াস্টোল মানে নিলয়ের কি হবে, প্রসারণ। ঠিক আছে, এই 4টি ধাপে কি হয়, কার্ডিয়াক চক্র হয়। এখন আমরা কার্ডিয়াক চক্র প্রত্যেকটা ধাপের বর্ণনাটা পড়বো। এটা একটু জটিল, কিন্তু এখন তোমরা যদি পড়ো তোমাদের কাছে অনেক সহজ লাগবে। একেবারে জটিল না, খুবই সহজ যদি একটু বুঝো। আমরা বুঝে গেছি, আবারও বলছি, আমরা জানি যে কি 4টি কি কি আছে, কি প্রকোষ্ঠ, যেটা ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয় পড়েছি না। আর কি সিস্টোল মানে হচ্ছে সংকোচন, ডায়াস্টোল মানে প্রসারণ। এই জিনিস বুঝে গেছো মানে তুমি এটা পুরোটাই বুঝতে পারবা। এখন আমরা দেখি অলিন্দের কি হয়, ডায়াস্টোল। অলিন্দের ডায়াস্টোল, এখানে তোমাদের এই কার্ডিয়াক চক্রটা একটা ছবি, এখানে হচ্ছে অলিন্দের ডায়াস্টোল। কতে কি দেওয়া হচ্ছে, অলিন্দের ডায়াস্টোল মানে অলিন্দের সংকোচন। এরপর দেখো এখানে দেওয়া হচ্ছে কি অলিন্দের প্রসারণ। ডায়াস্টোল মানে অলিন্দের হচ্ছে প্রসারণ, আর অলিন্দের সিস্টোল মানে অলিন্দের সংকোচন। হ্যাঁ, এখন আমরা পড়ছি কি অলিন্দের ডায়াস্টোল। অলিন্দ যখন ডায়াস্টোল অবস্থায় থাকে তখন কি হয়, অলিন্দ দুইটি কি হয়, প্রসারিত অবস্থায় থাকে। লক্ষ্য করো, অলিন্দের ডায়াস্টোল থাকলে অলিন্দ প্রসারিত অবস্থা থাকে। তখন কি হয়, তখন হয় কি জানো, তখন এই যে ফলে সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যেগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা
ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা ডান অলিন্দে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেগুলো কিসের মাধ্যমে হবে? ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। মনে আছে তো? ঊর্ধ্ব মহাশিরা ডান অলিন্দের মধ্য থেকে কি হয়? বের হয় ঊর্ধ্ব মহাশিরা এবং ডান। তাহলে সেগুলো কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কি করে? ডান অলিন্দে নিয়ে আসে। এরপর দেখো ফুসফুস আবার কি হয়? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কি হয়? পালমোনারি শিরা দিয়ে। মনে আছে তো? পালমোনারি শিরা বা ফুসফুসীয় শিরা, যেটা ব্যতিক্রম শিরা, সেটি দিয়ে কি হয়? অক্সিজেন যুক্ত সমৃদ্ধ রক্ত। আমরা জানি শিরা কি করে? শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, দূষিত রক্ত। কার্বন ডাই অক্সাইড যুক্ত মানে হচ্ছে দূষিত রক্ত বহন করে। কিন্তু এই যে পালমোনারি শিরা বা ফুসফুসের শিরা, সেটি কি করবে? অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি করবে? পরিবহন করে বাম অলিন্দে প্রবেশ করবে। এরপর আমরা দেখি যে অলিন্দের ডায়াস্টল গেল, এবার হচ্ছে অলিন্দের সিস্টল। মানে অলিন্দের কি হবে? সিস্টল মানে সংকোচন। কেমন? এই যে দেখো, এখন আমরা এখানে এসেছি, অলিন্দ দুটি রক্ত পূর্ণ থাকবে। যখন পূর্ণ অবস্থা থাকে এই দুটি কি হয়? সংকুচিত হয়। তখন কি ডান অলিন্দ থেকে, লক্ষ্য করো, ডান অলিন্দ কোনটা? ডান অলিন্দ, ডান পাশে ডান অলিন্দ থেকে কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হয়? ডান নিলয়ে প্রবেশ করে। এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এই অবস্থায় কি হয়? নিলয় দুটির মধ্যে রক্ত পূর্ণ থাকে। রক্ত পূর্ণ থাকা অবস্থায় এটা সংকুচিত হয়। এই সময় ট্রাইক্যাপসিড এবং বাইক্যাপসিড কপার টিকা বন্ধ থাকে। তিনটে কপার টিকা থাকে, সেই তিনটা হচ্ছে কি কি? ট্রাইক্যাপসিড, বাইক্যাপসিড, আর এটা হচ্ছে সেমি লুনার কপার টিকা। যখন এই যে নিলয়ে সিস্টল অবস্থা থাকবে তখন কি হয় জানো? ট্রাইক্যাপসিড এবং বাইক্যাপসিডটা কি হবে? বন্ধ হয়ে যাবে। আর সেমি লুনার যে কপার টিকা একটা পর্দার মতো, সেটি কি হবে? খোলা থাকবে। তাহলে খোলা থাকলে সেগুলো সেই পথ দিয়ে কি হবে? রক্তগুলো পরিবাহিত হবে। নিলয় সিস্টলের সময় কপার টিকাগুলো বন্ধের সময় হৃৎপিণ্ড কি হয়? একটা শব্দ হয়। নিলয় লক্ষ্য করো, এই নিলয় যখন কপার টিকাগুলো বন্ধের সময় হৃৎপিণ্ডে প্রথম একটা শব্দ করে, বন্ধের সময় একটা শব্দ করে, সেটাকে কি বলা হয়? লাভ। সেটাকে কি বলা হচ্ছে? লাভ। তাহলে আমাদের মনে থাকবে লাভটা কি জিনিস? এই যে নিলয়ের সিস্টলের সময় কপার টিকা বন্ধের সময় হৃৎপিণ্ডের প্রথম যে শব্দটা করে সেটাকে কি বলা হচ্ছে? লাভ। এই সময় নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মানে কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত কি হয়? মহাধমনী দিয়ে ডান নিলয় থেকে কোথায় প্রবেশ করবে? অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হয়? ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করবে। এখন আমরা জানি কি ধমনী কি করে? সাধারণত ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে কি ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত, তার মানে কি ফুসফুসীয় ধমনী, সাধারণ ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনী কি করে? ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে সেটা কোথায় নিয়ে যাবে? ধমনীতে, ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করবে। এরপর লক্ষ্য করো, এবার আসি নিলয়ের সিস্টল। ঠিক আছে, এবার আসি আমরা এখানে নিলয়ের সিস্টল। নিলয় মানে নিচের দিকে যেগুলো আছে, দেখো নিলয়ের সিস্টল মানে সংকোচন। কেমন? এই যে মহাধমনী না, এই মহাধমনী থেকে রক্ত বিভিন্ন শিরা, মহাশিরা দিয়ে কি হবে? যখন বিভিন্ন জালকের মধ্যে ছড়িয়ে পড়বে, খাদ্য কলাকে পুষ্টি এবং কি হবে? খাদ্যদ্রব্য অক্সিজেন সরবরাহ করার জন্য কি করে? নিলয়টা মহাধমনী এবং বিভিন্ন ধমনী শাখা প্রশাখার মাধ্যমে এটি কি হয়? কোথায় আসে? সংকোচনে। এই নিলয় সিস্টলের সময় এই কাজগুলো করে থাকে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে কি বের হয়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তাই না? এই দেখো, থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনী থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি হবে? ফুসফুসীয় জালের মতো আছে, সেটিতে প্রবেশ করে এবং ফুসফুস থেকে কি হয়? অক্সিজেন সমৃদ্ধ, লক্ষ্য করো, ফুসফুস থেকে তারা কি হবে? কি করবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে ফুসফুস শিরা দিয়ে কোথায় চলে আসবে? বাম অলিন্দে চলে আসবে। ঠিক আছে, বাম অলিন্দ কোথায়? এই পাশে। এরপর দেখো, অপরপক্ষে সারা দেহে দেহস্থ রক্ত জালক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্তটা কি হবে? উপশিরা কি কি আছে? শিরা এবং মহাশিরা দিয়ে পুনরায় কোথায় আসবে? পুনরায় আবার অলিন্দে ফিরে আসবে। এখন দেখো, নিলয়ের সিস্টল গেল, আরেকটা হচ্ছে
নিলয়ের ডায়াস্টল। নিলয়ের ডায়াস্টল মানে নিলয়ের প্রসারণ। তোমরা একটু অর্থটা বুঝতে তোমাদের কাছে একেবারে সোজা লাগবে। হ্যাঁ, সেটি হচ্ছে নিলয়ের ডায়াস্টল মানে হচ্ছে নিলয়ের, আবার বলছি নিলয়ের প্রসারণ। হ্যাঁ, নিলয়ের প্রসারণ হচ্ছে এখানে, এটা হচ্ছে 4 নাম্বার যেটা ধাপ, সেটা নিলয়ের সিস্টলের পরপরই কি হয়, নিলয়ের ডায়াস্টল শুরু হয়। এই সময় কি হয়, আবার অলিন্দ থেকে রক্ত কি হয় স্বাভাবিকভাবে আবার ফিরে আসে, তখন কি হয় আরেকটা শব্দ হয়। এই সময় এখানকার কি হয়, সেমি লুনার বাল্ব বন্ধের সময় তখন কি, তখন ছিল ট্রাইক্যাপসিড বাল্ব আর বাইক্যাপসিড বাল্বটা বন্ধ হয়, তখন সেমি লুনার বাল্বটা খোলা থাকে, তখন একটা শব্দ হয়েছিল নিলয়ের সিস্টলের সময়, সেটিকে বলা হচ্ছে লাভ। আর এখন যেটা করা যেটা হবে সেটা হচ্ছে যে সেমি লুনার ভাল্বটা কি হবে, খোলা থাকে, তখন একটি শব্দ হয়, সেই শব্দটাকে বলা হচ্ছে ডাক। তাহলে আমরা সহজেই বলতে পারি কি, নিলয়ের সিস্টলের যে শব্দ সেটাকে বলা হচ্ছে লাভ, আর নিলয়ের ডায়াস্টলের যে শব্দ সেটাকে বলা হচ্ছে ডাব। লাভ ডাব, লাভ ডাব, মনে থাকবে কেমন? তো আমরা একটু এক নজরে দেখে নিই। এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে নিলয়ের অলিন্দের ডায়াস্টল। তোমরা এভাবে একটু প্রবাহ আকারে দেখলে, যে কোনো কিছু প্রবাহ আকারে পড়বা, দেখবা অনেক কঠিন জিনিসও খুব সহজ তোমাদের কাছে মনে হবে। সেটা হচ্ছে দেখো 4টি ধাপ ছিল কার্ডিয়াক চক্রের। এটা হচ্ছে কার্ডিয়াক চক্র, হৃৎপিণ্ডের যে চক্রটা সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র। সেটি কয়টি ধাপে সম্পন্ন, 4টি ধাপে। কি কি অলিন্দে, তোমরা এই প্রবাহ চিত্রটা লক্ষ্য করো। অলিন্দের ডায়াস্টল, তারপর হচ্ছে অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল, এরপর হচ্ছে নিলয়ের ডায়াস্টল। কেমন? এটা তো আমি বলেছি তোমাদের হৃৎপিণ্ডের শব্দগুলো, দুটি শব্দ, সেটি হচ্ছে কি, নিলয়ের সিস্টলকে লাভ আর নিলয়ের ডায়াস্টলকে ডাব। মনে থাকবে, লাভ ডাব দুটোই না? এখন আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, এটা আমি নিজে তৈরি করেছি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। এটি কিন্তু আমার নিজের কণ্ঠে দেওয়া। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত একটি জীবন্ত পাম্প যন্ত্র। এটি আমাদের বুকের বাম পাশে অবস্থান করে। হৃৎপিণ্ড প্রধানত বাম ও ডান এই দুই অংশে বিভক্ত। এই বিভাজন অক্সিজেনযুক্ত রক্ত ও অক্সিজেন রিক্ত রক্তকে মিশতে বাধা দেয়। রক্ত, রক্তনালিকা ও হৃৎপিণ্ড মিলে তৈরি হয় রক্ত সংবহন তন্ত্র। এই তন্ত্র অক্সিজেন এবং খাদ্য দেহের সর্বত্র পৌঁছে দেয়। হৃৎপিণ্ড প্রতি মিনিটে 5 কোয়ার্ট রক্ত পাম্প করে। প্রতিদিন এটি 1 লক্ষ বার এবং বছরে 35 মিলিয়ন বার সম্প্রসারিত ও সংকুচিত হয়। আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত নীল রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে ফিরে আসে। পরবর্তীতে হৃৎপিণ্ড এই রক্ত পালনালীর ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। ফুসফুস ওই রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয় এবং এর সাথে অক্সিজেন যুক্ত করে। অক্সিজেন যুক্ত লাল রক্ত এরপর বাম অলিন্দ এবং বাম নিলয়ে প্রবেশ করে। হৃৎপিণ্ড এই রক্ত মহাধমনীর মাধ্যমে দেহের সর্বত্র পৌঁছে দেয়। আমাদের হৃৎপিণ্ডের 4টি বাল্ব রক্তকে নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে। এই বাল্বগুলো হলো ট্রাইকাসপিড বাল্ব, আর্টেরিয়াল বাল্ব, পালমোনারি ও অ্যাওর্টিক বাল্ব। এগুলো শুধুমাত্র একদিকে খোলে। এই বাল্বগুলো খোলা এবং বন্ধ হওয়ার শব্দটি হলো হৃদস্পন্দন বা হার্টবিট। হৃদস্পন্দন, সিস্টল এবং ডায়াস্টল এর সমন্বয়ে গঠিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টল। সিস্টল অবস্থায় নিলয়গুলো সংকুচিত হয়। এর ফলে রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে এবং বাম নিলয় থেকে দেহে প্রবাহিত হয়। এরপর নিলয় থেকে প্রসারিত হয়, একে ডায়াস্টল বলে। ফলে অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসে। এভাবে একটি চক্র বারবার চলতে থাকে। হৃৎপিণ্ড কোষ দ্বারা গঠিত একটি জীবন্ত অঙ্গ, তাই এর বেঁচে থাকার জন্য দরকার হয় খাদ্য ও অক্সিজেনের। যে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হয় পালমোনারি ধমনী। এর মাধ্যমে হৃৎপিণ্ডের কোষগুলো খাদ্য ও অক্সিজেন পেয়ে থাকে। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে সুন্দর একটি বৈদ্যুতিক সার্কিট। ডান অলিন্দের উপরে সার্কিভিয়াল নোড থেকে একটি সার্কিট বৈদ্যুতিক পালস শুরু হয়। একে বলা হয় পেসমেকার। এটি প্রথমে অলিন্দ, পেসমেকারের নাম শুনেছো তো তোমরা? পরবর্তীতে এই ইম্পালস এটিও রেটিকুলার
আমি তৈরি করেছিলাম আরো 2 বছর আগে, না 3 বছর আগে। তো এটা এখন তোমাদের কাজে লেগে গেল। এটা আবার আসছে। এখন আমরা চলে যাচ্ছি যে আমরা এতক্ষণ কি দেখেছি, আমরা দেখেছি হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ড গঠন দেখেছি, হৃৎপিণ্ডর যে একটা চক্র রক্ত সঞ্চালন যে প্রক্রিয়া সেটাও দেখেছি, হৃদয় স্পন্দন কি তাও জেনেছি, তারপরে কার্ডিয়াক চক্র তাও দেখেছি, রক্ত সরাসরি কিভাবে প্রবাহিত হয় তা দেখেছি। এখন আমরা দেখি যে হৃৎপিণ্ডের শব্দগুলো হলো কি কি। কিছু কিছু শব্দ আছে, হ্যাঁ, আমরা পালস রেট, হ্যাঁ পড়েছি, পালস, তারপরে পালস রেট, হৃদস্পন্দন, হার্টবিট, এগুলো আসলে কি আমরা একটু জেনে নিই কেমন। এই দেখো এখানে দেখো, যখন হার্টবিট হচ্ছে, হৃদস্পন্দন হচ্ছে, আমরা হৃদস্পন্দন আমাদের শরীরে কিভাবে হয় সেটা হচ্ছে, এটা দেখো একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোলের সমন্বয় হয় কি হৃদস্পন্দন সম্পন্ন হয়। এই সময় কতটুকু সময় লাগে? 0.08 সেকেন্ড সময় লাগে। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে কত? 60 থেকে 100 বার বলা হয়। এটিকে বলা হচ্ছে হার্টবিট। হার্টবিট তাহলে স্বাভাবিক সুস্থ মানুষের হচ্ছে 60 থেকে 100। আমরা এগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে। আমাদের হাতের কবজি, হাতের কবজিতে আমরা কি করি? হাতের কবজিতে যে রেডিয়াল ধমনী আছে, হাতের কবজি যে তোমরা লক্ষ্য করো, হাতের কবজি যে রেডিয়াল ধমনী আছে, এটার নাম হচ্ছে রেডিয়াল ধমনী। ধমনীর আবার অনেকগুলো নাম আছে। এখানে স্পন্দন শোনা যায়, সেটি আবার সেখানে কি হয়? হৃদস্পন্দনটা শোনা যায়, হাতের কবজিতে শোনা যায়। তারপর দেখো ডাক্তারের কাছে গেলে তখন ওরা কি করে, ডাক্তাররা কি করে? স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কি হয়, বুকের মধ্যে আমাদের কি হয়, জ্বর বা হার্টবিটটা দেখে, হ্যাঁ, বসিয়ে যে শব্দটা শুনতে পান। এরপর আমরা দেখি যে এই যে পালস আর কি হার্ট সাউন্ড। হার্ট সাউন্ডটা কি জিনিস? হার্ট সাউন্ড দেখো, এই যে একটা শিশুর হার্ট সাউন্ডটা দেখা হচ্ছে, আর হচ্ছে পালস রেটটা, একজন মানুষের হাতে পালস রেটটা দেখা হচ্ছে কেমন। এই কবজিতে যেটা কবজিতে দেখা হলে সেটাকে বলা, কবজিতে হাতের কবজি তো চিনো, সেই হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করলে সেটাকে বলা হচ্ছে কি পালস কেমন। আর স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে যে শব্দ শোনা যায় সেটাকে কি বলা হচ্ছে হার্ট সাউন্ড। এই যে দেখো এই শিশুটিকে দেখছে। আর হচ্ছে কি, এই যে হৃদস্পন্দন বা হার্টবিট যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয়, হাতের কবজিতে যদি গণনা করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হবে পালস রেট। মানে প্রতি মিনিটে সেটা গণনা করা হয়। এখন দেখো পালস রেটটা কিভাবে গণনা করা হয়। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এটা নাড়ি বা পালস। লক্ষ্য করো আমাদের এই যে 3 আঙ্গুল নিয়ে এখানে লক্ষ্য করো যে আমাদের এই দেখো 3টার মধ্যে এটা হচ্ছে অনামিকা, এটা মধ্যমা, আর এটা হচ্ছে তর্জনী। এই তর্জনী অংশটা আমাদের হৃৎপিণ্ডের দিকে থাকবে কেমন, হৃৎপিণ্ডের দিকে থাকবে, মাঝখানেটা থাকবে মাঝখানে, আর হচ্ছে হাতের কবজির দিকে থাকবে অনামিকা। অনামিকা রিং ফিঙ্গার বলে যে সেটা, ঠিক আছে, সেটা থাকবে কোথায়? সেটা আমাদের বৃদ্ধাঙ্গুল যেদিকে, সেদিকে যে রেডিয়াস ধমনীটা গিয়েছে সেখানে। তো এভাবে কি হয়, পালস রেটটা দেখা হয়। এখানে ছবিতে দেখো, এভাবে কিন্তু সবসময় ডাক্তাররা দেখে থাকেন কেমন। এই পালস রেটটা কিন্তু ঠিক মতো নির্দিষ্ট সময় হতে হবে। একটা নির্দিষ্ট পূর্ণবয়স্ক মানুষের জন্য এক ধরনের, শিশুর জন্য এক ধরনের। আবার কি হয়, এটি কি হয়, প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য পালস রেট গড়ে প্রতি কি হয়, কতবার? 10 বার। আমি ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য পালস রেট কতবার হয়? 10 বার। এটা তোমরা একটু মনে রাখবে। এরপর দেখো, তোমরা দেখো পালস রেটটা কখন কখন বেড়ে যায়, মানে হার্টবিটটা কখন বেড়ে যায়। হার্টবিট তো অনেক কারণে বেড়ে যায়, তাই না? আমাদের অনেক সময় অনেক কারণে বেড়ে যায়, কখনো আনন্দের সময়, কখনো দুঃখ পেলে, কখনো ভয়ে, তাই না? হার্টবিট কিন্তু বেড়ে যায়। তোমাদের হার্টবিট বেড়েছে কখনো? আবার অনেক সময় কারোর জন্য অনেক টান হয়, অনেক কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রিয় ব্যক্তির জন্য কি হয়, আমাদের হার্টবিটটা বেড়ে যায়, বা খুব টেনশন করলে আমাদের হার্টবিটটা বেড়ে যায়। আর যখন পরিশ্রম করে একজন মানুষ, এখানে একটা ছবি দেখো, শ্রমিকরা যখন পরিশ্রম করে তখন কিন্তু হার্টবিটটা বেড়ে যায়। একটা শিশু দেখো, শিশুটা খুব ভয় পেয়েছে, ভয় পেলেও কিন্তু হার্টবিটটা বেড়ে যায়, ঠিক আছে। এরপর দেখি এই যে হার্টের যে বা হৃদস্পন্দনটা যদি অস্বাভাবিক, মন্থর অথবা কম বেশি
বা অনিয়ন্ত্রিত হলে তখন কি হয়, হার্ট ব্লকটা হয়। ঠিক আছে, হার্ট ব্লক হয়। আর কি হয়, শিশুর ক্ষেত্রে কি হয়, সেটা জন্ডিসও হতে পারে। কেমন, শিশুর জন্ডিস হয়। তো এতক্ষণ যা পড়েছে তা থেকে তোমাদেরকে ছোট্ট একটা কুইজ দিচ্ছে আবার। তোমরা একটু এই প্রশ্নগুলো আশা করছি প্রত্যেকেই পারবে। এখানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে? অবশ্যই পারবে, এটা চট করে তোমরা কমেন্টসে লিখে দাও যারা, আর প্রত্যেকে লিখো। তারপরে ক খ গ ঘ এভাবে লিখলে হবে, একের ক উত্তর পুরোটা লিখতে হবে না, ক খ গ দিয়ে লিখো। তারপরে অল ইন দ্য সিস্টেম হলে ভেন্ট্রিকলে কি হয়? তারপর দ্বিতীয়টা, স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনে যে শব্দ শোনা যায় তাকে কি বলে? অবশ্যই পারবে, প্রত্যেকেই পারবে। আচ্ছা, এটা আমি হচ্ছে সৃজনশীলে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন তোমাদের থাকে, সেরকম করেই করেছি। নিচের চিত্রের আলোকে 5 ও 6 উত্তর দাও। এটি একটি ছবি দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারছো এটি কিসের ছবি। চিত্রটির নাম কি? এটা কি ধমনী, শিরা, না কোষিক জালিকা, হৃৎপিণ্ড? তোমরা অবশ্যই পারবে। এই দেখো, এখানে কোনো কপাটিকা নাই, বলে দিয়েছি একটু করে। তারপর চিত্রের বৈশিষ্ট্য হলো কি? এটি প্রাচীর পুরু, পুরু। তারপরে ও স্থিতিস্থাপক, প্রাচীর 3 স্তর বিশিষ্ট এবং কপাটিকা আছে, কপাটিকা নেই। তাহলে আর গহ্বর কি ছোট না বড়? গহ্বর ছোট। তাহলে এবার এটি কোনটি উত্তর হবে সেটি তোমরা লিখো। একটু সময় দিচ্ছি, চট চট লিখে ফেলো। কার কয়টা হয়েছে তা তোমরা আবার মিলিয়ে দেখবে। আশা করছি যদিও টপিকসটা অনেক কঠিন, কিন্তু আজকে তোমাদের কাছে অনেক সহজ লাগবে এবং প্রত্যেকটি উত্তর পাবে। একটি উত্তরও পারবে না আমার মনে হয় না, প্রত্যেকটি উত্তর তোমরা পাবে। মিলিয়ে দেখতে হবে কিন্তু। আচ্ছা, এখন তোমরা মিলিয়ে দেখো কেমন। এটা দিয়েছি, তোমরা মিলিয়ে দেখো। হৃৎপিণ্ডের কার কয়টা হয়েছে কমেন্টসে লিখো, কমেন্টসে লিখে দাও কার কয়টা হয়েছে। এখন আমরা কি করব তোমাদের জন্য, যে তোমাদের জিজ্ঞাসার যত প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, এই ধরনের প্রশ্নগুলো থাকে, তোমরা কেউ যদি পারো তোমরা স্ক্রিনশট নিতে পারো বা ছবিটা তুলে রাখতে পারো। তো এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি। এটি আরো কিছু প্রশ্ন, সিস্টল, ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, ধমনী শিরা সব পড়িয়েছি। কোষিক জালিকা, রক্তচাপ, তারপরে ডাইক্যাপসিড বাল্ব, তারপরে ট্রাইক্যাপসিড বাল্ব, তারপর হচ্ছে শিরা ধমনীর পার্থক্য পারবে। মানুষের হৃৎপিণ্ডকে মায়োজেনিক কেন বলা হয়? হৃৎপিণ্ডকে কেন পাম্পের সাথে তুলনা করা হয়? তারপর ধমনীর চাপটাকেই রক্ত চাপ বলা হয় কেন? এটা আমি একটু বলে দিই। ধমনীর চাপটাকে রক্তচাপ বলা হয় কেন? ধমনী যখন কখনো কেটে যায়, রক্ত আর কখনো বন্ধ হয় না। আমাদের যখন কখনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়, যখন দেখবা যে আর আমাদের রক্তটা বন্ধ হচ্ছে না, তখন কিন্তু ধমনী কেটে গেলে হয়। শিরা কেটে গেলে চট করে রক্তটা বন্ধ হয়ে যায়, কিন্তু ধমনী যদি কেটে যায় তাহলে কি হয়, রক্ত সহজেই বন্ধ হয়ে যায়। সেজন্য ধমনীর চাপটাকে কি বলা হয়? রক্তচাপ বলা হয়। কেমন? আর কার্ডিয়াক চক্র কয়টি ধাপে? অবশ্যই সবগুলোই পারবে। আর তোমাদের প্রশ্ন ধরনটা হচ্ছে 2 ধরনের হয়। কি কি? বহু নির্বাচনী আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্ন তো আমি কুইজের মাধ্যমে দিয়েছি। এরপর সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের বাড়ি কাজ হিসাবে দিচ্ছি। তোমরা এই বাড়ি কাজগুলো করবে। এছাড়া অতিরিক্ত এই টপিকস থেকে পড়তে হবে না। যে সৃজনশীল প্রশ্নগুলো দেখো, আমি বিভিন্ন বোর্ড থেকে কালেকশন করে একটু মডিফাই করে এই প্রশ্নগুলো দিয়েছি। তোমরা একটু স্ক্রিনশট নাও অথবা লিখে নাও। এটা সৃজনশীল প্রশ্ন 1, এটা একটা দিয়েছি। এটি আরেকটি দিলাম, আরেকটি সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমরা পারবে। হৃৎপিণ্ডের ছবি দেখি, পালস রেট কি, শিরা ধমনীর পার্থক্য, তারপর উদ্দীপকের চিত্রটির গঠন বর্ণনা করো, মানে হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করবা, উদ্দীপকের রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই তোমরা পারবে। সৃজনশীল প্রত্যেকটি প্রশ্ন তোমরা পারবে। আরো একটি দিয়েছি, একটু যেন কোনো কিছু বাদ না থাকে সেজন্য দিয়েছি। সেটি হচ্ছে একটি প্রবাহ চিত্র দেখিয়েছি, ফুসফুসীয় ধমনী কি, তোমরা অবশ্যই পারবে। হৃৎপিণ্ডকে পাম যন্ত্রের সাথে তুলনা করা হয় কেন? তা পারবে। উদ্দীপকের চক্রটি হৃৎপিণ্ডের চিত্র এঁকে, এটা একটা চক্র না, এখানে হৃৎপিণ্ডের চিত্রটা এঁকে দেখাও, সেটি তোমরা এঁকে দেখাবা হৃৎপিণ্ড সহ। আমি একটা ছবি দেখে দেখে ধাপে ধাপে তোমাদেরকে পড়িয়েছি। কি কি? অলিন্দের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, নিলয়ের অলিন্দের কি সিস্টল, ওইটা পড়বা তোমরা।
ঠিক আছে, ওভাবে চিত্রগুলো আঁকবে, ঠিক এভাবেই চিত্রগুলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে সৃজনশীলে যেটা হচ্ছে 4 নাম্বার, যেটা সেটা হচ্ছে যে উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। সেটি হচ্ছে উদ্দীপকের রক্তের সঞ্চালনটি যদি বন্ধ বা বাধাগ্রস্ত হয় তাহলে মানব দেহে কি কি অসুবিধার সম্মুখীন হবে। অবশ্যই তোমরা পারবে। তো এতক্ষণ তোমরা দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, কিশোর বাতায়নের সাথে থাকবে এবং লাইভ ক্লাসগুলো নিয়মিত দেখবে। আসসালামু আলাইকুম।